থার্ড ডিগ্রি বা কমপ্লিট এবি ব্লক, সেখানে কি হবে, তো এসো নোডের অ্যাক্টিভিটি অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটির মতো চলছে, ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটির মতো চলছে। ভেন্ট্রিকুলার উপরে অ্যাট্রিয়ার কোনো আর কন্ট্রোল নেই, বা এসো নোডের কোনো আর কন্ট্রোল নেই। এসো নোডের অ্যাক্টিভিটির মতো রেগুলার পিওএফস চলে আসছে, এবং সেই পিওএফস গুলো কন্ডাক্ট করতে পারছে না, পুরোপুরি ব্লক হয়ে গেছে। অ্যাট্রোভেন্ট্রিকুলার যে চ্যানেল, সেই চ্যানেলটা ব্লক হয়ে গেছে, সেটা অ্যাবারেন্ট পাথওয়ে হোক বা নর্মাল পাথওয়ে হোক। নর্মাল পাথওয়ে হলো এভি নোড, তাহলে এভি নোডটা পুরোপুরি ব্লক হয়ে গেছে। তাহলে এবার চালাতে তো হবে, নাহলে তো ভেন্ট্রিকল না চললে তো পুরো মানুষটাই ডেড, তাই না? তাহলে যখন সেই উপায় হয়, তখন ভেন্ট্রিকল নিজস্ব একটা অ্যাক্টিভিটি নিজে থেকে জেনারেট করতে শুরু করে, কারণ অপেক্ষা করতে 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 ভেন্ট্রিকুলার যে নিজস্ব একটা অ্যাক্টিভিটি রেট, ডিসচার্জ রেট, যেটা আমরা আগে ডিসকাশন করছিলাম, যে ইভেন কার্ডিয়াক মায়োসাইট নট অনলি কন্ডাক্টিং সিস্টেম, মায়োসাইটস গুলোর একটা নিজস্ব নিজে থেকেই এক্সাইট হওয়ার একটা ক্যাপাবিলিটি আছে, ইনক্লুডিং হিজ পালপিঞ্জি সিস্টেম অ্যান্ড ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম। তো যখন ওপর থেকে দেখছে আর কোনো সাড়া আসছে না বা পৌঁছতে পারছে না সাড়াটা, তখন তারা নিজে থেকেই সেই সিস্টেম, সেটা জাংশনাল সিস্টেম হতে পারে, মানে এভি নোডের যে নিচের যে কন্ডাকশন সিস্টেম, সেখান থেকে ইম্পালসটা জেনারেট হতে পারে, বা সেটাও যদি খারাপ থাকে তাহলে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম ইটসেলফ ইম্পালসটা জেনারেট করে জিনিসটাকে একটা সার্ভাইভেবল কন্ডিশনে নিয়ে আসতে পারে, যেটা কিনা কম্পাটেবল টু লাইফ হয়, মানে মানুষটা যাতে বাঁচে। তাহলে এইগুলো ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটি, এবং এই ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটিটাও যদি একটা স্পেসিফিক জায়গা থেকে হয় তাহলে রেগুলারলি পাবো। তাহলে রেগুলার আমরা একটা ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটি পাচ্ছি, এবং তার সঙ্গে কোনো কানেকশন ছাড়াই, কোনো সিনক্রোনাইজেশন ছাড়াই আমরা একটা অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটি পাচ্ছি। সো দিস ইজ নোন অ্যাজ কমপ্লিট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, রাইট? ন্যারো কিউআরএস কমপ্লেক্স, যেহেতু ন্যারো কিউআরএস কমপ্লেক্স, অ্যাটলিস্ট এটুকু অ্যাজুম করা যাচ্ছে যে পুরো ভেন্ট্রিকল, মানে সেপ্টাম তার সঙ্গে ভেন্ট্রিকল, পুরো ভেন্ট্রিকলের মধ্যে এমন একটা জায়গাতে ইম্পালসটা জেনারেট হচ্ছে যেখান থেকে ভেন্ট্রিকুলারের বাকি এরিয়াটাতে সব থেকে সহজে, সব থেকে তাড়াতাড়ি ইম্পালসটা পৌঁছে যাচ্ছে। তাহলে কোন এরিয়া হতে পারে বলো? হিজ বান্ডল, জাংশন, যে হিজ বান্ডল আমরা বলি বান্ডল অফ হিজ, তাহলে বান্ডল অফ হিজ সেখান থেকে অরিজিন হতে পারে, বা সেপ্টাম থেকে অরিজিন হতে পারে। তাহলে সেখান থেকে বাদবাকি পুরো ভেন্ট্রিকুলের সব থেকে শর্টেস্ট টাইমে পুরো আমরা ডিপোলারাইজেশনটা পৌঁছে দিতে পারছি। কোন একটা ধরনের লেফট ভেন্ট্রিকুলার ফ্রি ওয়াল বা রাইট ভেন্ট্রিকুলার ফ্রি ওয়াল সেখান থেকে যদি জেনারেট হতো, তাহলে এই মাথাতে আসতে অনেক টাইম লাগতো, তাহলে কিউআরএক্স কমপ্লেক্সটা ওয়াইড হয়ে যেত। এখানে ন্যারো আছে, তার মানে you can say that it is junctional rhythm, junctional escape rhythm, right? Junctional escape. There is individual atrial contraction with P waves, and there is individual ventricular contraction with junctional rhythm. যেটা কখনো জাংশনস হতে পারে, কখনো ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম হতে পারে। যদি ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম স্পেশালি যদি ল্যাটারাল ওয়াল হয়, তাহলে কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হবে। তাহলে দিস ইজ এভি ব্লক। তাহলে এতে হার্ট রেটটা কি হবে? বাই ডিফল্ট ব্র্যাডিকার্ডিয়া হবে না ট্যাকিকার্ডিয়া হবে? অবভিয়াসলি ব্র্যাডিকার্ডিয়া হবে। কেন বাড়বে? বলো, বাড়বে কেন মনে হলো তোমার? হ্যাঁ না, রেটটা, এসএ নোডের যে ফায়ারিং রেট, সেই ফায়ারিং রেট, এভি নোডের ফায়ারিং রেট কত, এসএ নোডের ফায়ারিং রেট কত? এসএ নোডের 120 থেকে 150, এভি নোডের তার থেকে কম, 80 to 100 বা 60 to 80 বলা হয় কখনো কখনো। হিজ পার্কিনজি সিস্টেমের 40 to 60, বিলো 40 ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম, রাইট? তো এরকম ভাবে একটা যে ইন্ট্রিনসিক ফায়ারিং রেট এইটা আছে। তো যখন ওপরের সিস্টেম নেই, এভি নোড কাজ করছে না, এসও নোড কাজ করছে না, তারা নিচের যারা যখন নিজে থেকে নিজস্ব উদ্যোগে ফায়ার করছে, তাদের ফায়ারিং রেট অবভিয়াসলি লো হবে। তাহলে দিস পেশেন্ট প্রেজেন্ট উইথ ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়ার ব্রডার টার্ম হলো ব্র্যাডি অ্যারিথমিয়া। রিদম মিন্স রিদম, ছন্দ 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 ছন্দ, ঠিক যাচ্ছে সারে গামা পা পি কিউ আর এস টি, ঠিক? যদি ছন্দ পতন হয়, রেটটা ডিলেড হয়, সেটাকে আমরা বলবো অ্যারিথমিয়া। সেই অ্যারিথমিয়ার আমরা দুটো ডিস্টিংশন করছি,
একটা হলো যে ক্ষেত্রে জি অ্যারিথমিয়াতে হার্ট রেটটা বাড়বে, কত বেশি নর্মাল হার্ট রেট কত 60 টু 100, তাহলে 100 এর বেশি হলে ট্যাকি অ্যারিথমিয়া, 60 এর কম হলে ব্র্যাডি অ্যারিথমিয়া। একদম এটা সবথেকে বড় ব্রড একটা ডিফারেন্সিয়েশন। তো এটা একটা হলো। এবারে এটাকে আমরা কি বলতে পারি? এভি ডিসোসিয়েশন, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন বলা যেতে পারে এটাকে, অবভিয়াসলি বলা যেতে পারে। অ্যাট্রিয়া নিজের মতো কন্ট্রাক্ট করছে, ভেন্ট্রিকেল নিজের মতো কন্ট্রাক্ট করছে, তাহলে দিস ইজ ডেফিনেটলি আ এভি ডিসোসিয়েশন। বাট সমস্ত ব্লক কি এভি ডিসোসিয়েশন বা সমস্ত এভি ডিসোসিয়েশন কি ব্লক? কোনটা সত্য? এই দুটো ভাইস ভার্সা ইনফরমেশনের মধ্যে একটা সত্য একটা মিথ্যা। সমস্ত কমপ্লিট এভি ব্লকই এভি ডিসোসিয়েশন, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। বাট সমস্ত এভি ডিসোসিয়েশন কি ব্লক নয়? কেন নয় এবারে দেখো না। ধরে নাও কোন পেশেন্টের ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হচ্ছে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়া উপরের দিকের সব ঠিক আছে, এভি নোড ঠিক আছে, এসএ নোড ঠিক আছে। এবার নরমাল এসএ নোডের ডিসচার্জ পাওয়ার কত, ফায়ারিং রেট কত 100 টু 120। এবার কোন একটা সোর্স যদি 150 পার মিনিটে ডিসচার্জ করে, 200 পার মিনিটে ডিসচার্জ করে, তাহলে কি এসএ নোড তার অ্যাক্টিভিটি দেখাতে পারবে? পারবে না। তাহলে সেক্ষেত্রেও ধরে না কোনো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে হার্ট রেট 200, 250, 300 থাকে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে তো হার্ট পাম্পই করতে পারে না, কিন্তু আমরা এসটিজিতে একটা রেট পাই তবু। তো সেই সমস্ত ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ভেন্ট্রিকুলে হচ্ছে এবং ভেন্ট্রিকেল অনেক বেশি রেটে ফায়ার করছে, তাহলে ভেন্ট্রিকেল নিজের মতো যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। আর অ্যাট্রিয়া নিজের মতো কন্ট্রাক্ট করছে, ও নর্মাল যা রেট এসএ নোডের যা রেট ওকে দিচ্ছে সেইভাবে কন্ট্রাক্ট করছে। বা যদি ভেন্ট্রিকুলের কন্ট্রাকশনটা বা ভেন্ট্রিকুলার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা এভি নোডের থ্রু দিয়ে রেট্রোগ্রেডলি অ্যাট্রিয়াকে অ্যাক্টিভেট করতে পারে, তাহলে অ্যাট্রিয়ার রেট অনেক বেশি হতে পারে। এক্ষেত্রেও কিন্তু এভি নোডাল ডিসোসিয়েশন হচ্ছে, দিস ইজ অলসো নোন অ্যাজ এভি ডিসোসিয়েশন। এখানেও অ্যাট্রোভেন্ট্রিকুলার ডিসোসিয়েশনই হচ্ছে, তফাৎ কি এখানে ভেন্ট্রিকুলার রেট অনেক বেশি হবে। ঠিক আছে, এটা একটা জাস্ট আমাদের ডিস্টিংশন মনে করানোর জন্য বলা হলো। আচ্ছা এই ইসিজিটা দেখো কি আছে, অনেক আঁকা বাঁকা কিছু আছে। প্রথমে কি বলেছি, যত আঁকা বাঁকা থাক তোমাদের মনটা সোজা থাকবে, ঠিক আছে? তো মনটা সোজা রেখে বলো, কিউআরএক্স কমপ্লেক্স আছে আমাদের এখানে, আছে, বুঝতে পারছো কিউআরএক্স কমপ্লেক্স আছে। কিউআরএক্স কমপ্লেক্স নিজস্ব রেটে চলে যাচ্ছে, মোটামুটি রেগুলার রেটেই যাচ্ছে, ঠিক। এবার পিওএফ দেখো, এখানে পিওএফ আছে, আছে, এটার থেকে কতটা ডিস্টেন্সে সেটা খেয়াল করো। এখানে পিওএফ আছে, আছে, ডিস্টেন্সটা অনেক দূরে। এখানে পিওএফ আছে, আছে, আরো দূরে। এখানে পিওএফ আছে, আছে, এখানে পিওএফ আছে। না কিউআরএস ড্রপ করেছে সেটা আমি বলছি না, আমি বলছি যে তোমরা জাস্ট পিওএফটা খেয়াল করো, কিউআরএস কমপ্লেক্স খেয়াল করো এবং তাদের মধ্যে সিনক্রোনাইজেশন রিলেশন টেম্পোরাল আছে কিনা সেটা নোটিস করো। কিউআরএস কমপ্লেক্স আমরা দেখে নিয়েছি মোটামুটি রেগুলার আসছে, ঠিক পাম্প করছে। পি প্রত্যেকটা কিউআরএস এর আগে নেই বা থাকলেও তার সাথে কোনো ম্যাচিং নেই, সিনক্রোনাইজেশন নেই। ইচ পি ইজ নট ফলোড বাই এ কিউআরএস উইথ আ সার্টেন গ্যাপ, যেটা নর্মাল হওয়ার কথা ছিল। পিয়ার ইন্টারভেলের পরে প্রত্যেকটা পি ওয়েভের পর পিয়ার ইন্টারভেল দিয়ে কিউআরএস কমপ্লেক্স আসার কথা ছিল, সেই রকম কোনো রিলেশন আমরা পাচ্ছি না। ভালো করে খতিয়ে দেখলে দেখা যাবে এই একটা পি ওয়েভ, এই জায়গাটা হঠাৎ করে ইচ্ছে করলো উঁচু হয়ে গেল কেন, এটা পি ওয়েভ, এই জায়গাটা একটু বাঁকা হয়ে গেল কেন, এটাও আন্ডারমাইন্ড পি ওয়েভস, আন্ডারমাইন্ড পি ওয়েভস। কারণ অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটিটা অত স্ট্রং না যে ভেন্ট্রিকুলার এত দোলাচলকে ও কোনোভাবে এফেক্ট করতে পারবে, পারবে না। ওর অ্যাক্টিভিটিটা খুবই কম হবে, অ্যাট্রিয়াল মাস কম। তো সেক্ষেত্রে আমরা মাঝে মাঝে রেগুলারলি পি ওয়েভ পাচ্ছি, আর তার সাথে টোটালি chaotic unrelated QRS complex পাচ্ছি। This is complete heart block, ঠিক, and definitely it is complete AV dissociation। তাহলে কমপ্লিট AV dissociation এর মধ্যে কে কে আছে দেখো, কমপ্লিট AV ব্লক আছে, যেটা আমরা পড়লাম, আমাদের ব্লকের লাস্ট টপিক ছিল ওটা। তারপরে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া উইথ কমপ্লিট AV dissociation,
ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে সব ক্ষেত্রেই কমপ্লিট এপিক ডিসোসিয়েশন হবে, নাও হতে পারে। যদি দেখা গেল ভেন্ট্রিকুলার রেট 100 আছে বা 150 আছে, ওয়াইড কমপ্লেক্সই কিন্তু রেটটা অনেক স্লো, 150 আছে, এবং প্রত্যেকটা ভেন্ট্রিকুলার কমপ্লেক্সই ইম্পালসি রেট্রোগ্রেডলি এভি নোড দিয়ে অ্যাট্রিয়াকে অ্যাক্টিভেট করছে, তাহলে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন তার সাথে বা তার জাস্ট একটু পরে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হবে, তাহলে সেটাকে আমরা তখন আর ডিসোসিয়েশন বলতে পারছি না। অ্যাট্রিয়ান ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বা ইম্পালস সামহাউ দে আর কানেক্টেড, তাহলে সমস্ত ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে যে এভি ডিসোসিয়েশন হবে সেটা কেউ গ্যারান্টি দেয়নি। যখন রেটটা একটা নির্দিষ্ট সীমার বেশি যাবে বা লো রেটের হলেও যদি সেটা পুরোপুরি এভি নোড দিয়ে রেট্রোগ্রেডলি ট্রান্সমিট না হয়, তাহলে তখন আমরা সেটাকে এভি ডিসোসিয়েশন বলবো। এতগুলো ক্ষেত্রে এভি ডিসোসিয়েশন হতে পারে। কোথায় না, এটা তো ট্যাকি, আমি সমস্ত ব্র্যাডিয়ারিমেন্টে সবকিছু ডিসকাস করছি না, আমি জাস্ট একটা টপিক বললাম। এখানে কমপ্লিট এভি ব্লকটাতে কেবলমাত্র ব্র্যাডি হবে, বাদ বাকি সবগুলোতেই ট্যাকিকার্ডিয়া হবে। দেখো, ventricular tachycardia with complete AV dissociation, accelerated idioventricular rhythm with complete AV dissociation, junctional tachycardia with complete AV dissociation, junctional rhythm with complete AV dissociation. তাহলে AV dissociation is a broad umbrella, তার একটা ছোট্ট পার্ট হলো কমপ্লিট AV ব্লক। আমাদের ক্লিনিক্যাল সিনারিওতে সবথেকে বেশি কজ অফ কমপ্লিট AV dissociation কি পাবো? কমপ্লিট হার্ট ব্লক, CHB বা থার্ড ডিগ্রি হার্ট ব্লক। ঠিক, এই হলো আমাদের হার্ট ব্লক অফ দি ডিসকাশন। এরপরে আমরা আলোচনা করব অ্যারিথমিয়া। ঠিক আছে, এটা আমরা যেটা বলতে চাইছিলাম যে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে এভি ডিসোসিয়েশন হচ্ছে। আমরা যাচ্ছি অ্যারিথমিয়াটা, তাহলে দেরি করতে আর একটু চাপ সময় লাগবে, খুব তাড়াতাড়ি ক্যাচ করতে হবে, প্লিজ সবাই একটু অ্যাটেনটিভ থাকো। ঠিক আছে, ইন্ট্রাভেন্ট্রিকুলার কন্ডাকশন ব্লক, আমরা উপর দিকের এভি নোড বা তার উপরের দিকের ব্লকগুলো নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এবার ভেন্ট্রিকুলার যে কন্ডাকশন সিস্টেম, সেখানে যদি কোনো স্পেসিফিক জায়গাতে ব্লক থাকে তাহলে কিরকম দেখতে হবে। এটা হলো এভি নোড, তাহলে এভি নোডের ব্লকগুলো এতক্ষণ আমরা ডিসকাশন করে নিলাম। এবার এভি নোডের জাস্ট নিচের পার্টটা, বান্ডল অফ ইট, এখানে ব্লক থাকলে কি হবে, এটাতে ব্লক থাকলে কি হবে, এটাতে ব্লক থাকলে কি হবে, এটাতে ব্লক থাকলে কি হবে, সেই প্যাটার্নগুলো আমরা চট করে 10 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে আমরা ডিসকাশন করে নেব। সবথেকে প্রথমে আছে লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক, এটা হলো রাইট বান্ডল, এটা হলো লেফট বান্ডল। লেফট বান্ডলের মধ্যে এটা হলো পস্টেরিয়র ফ্যাসিকুল, আর নিচের দিক দিয়ে সেপ্টেমের কাছাকাছি দিয়ে সামনের দিকে চলে আসছে, এইভাবে আসছে, দিস ইজ নোন অ্যাজ লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুল। আর যেটা এইভাবে যাচ্ছে, দিস ইজ নোন অ্যাজ লেফট পস্টেরিয়র ফ্যাসিকুলস। তো এই যদি লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলটা যদি ব্লক হয় তাহলে আমরা কি ধরনের ইসিজি পাবো? এটা কমনেস্ট, যে কোনো ডে টু ডে প্র্যাকটিসে তোমরা ইসিজি যখন করবে, আউটডোর দেখবে, তখন যতগুলো ইসিজি অ্যাবনরমালিটি হয় তার মধ্যে নিয়ারলি 50 to 60% তুমি এরকম পেতে পারো। সব থেকে বেশি কমন কি? সাইনাস ট্যাকিকার্ডিয়া সব থেকে বেশি পাবে। তোমরা যদি একটু ধমক দেওয়া হয়, যদি ভয় পাও, তাহলে সাইনাস ট্যাকিকার্ডিয়া হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে সাইনাস ট্যাকিকার্ডিয়া মোস্ট কমন ইসিজি অ্যাবনরমালিটি। বাট তারপরে যদি কোনো রিয়েলি সিগনিফিক্যান্ট কোনো অ্যাবনরমালিটি ভাবো, তাহলে আমরা এটা পাবো, লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক। এটা একটা ট্রিভিয়াল জিনিস, এটা একটা বিনাইন জিনিস, and it is most commonly associated with most common comorbidity. Key most common comorbidity? Hypertension, cardiac comorbidity, obviously not diabetes. Most common cardiac comorbidity is hypertension. তাহলে hypertension এর সঙ্গে এটা most commonly associated থাকে। তাহলে লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুল যদি ব্লক হয় তাহলে ইসিজিতে আমরা কি পাবো? এটা জাস্ট আমাদের মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। কি পাবো? There will be extreme left axis deviation. Extreme মানে beyond -30, -30 থেকে ওই উপরের দিকে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন থাকবে। অ্যাক্সিস ডেভিয়েশন আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এবং তার মধ্যে টিপিক্যালি কি হবে? 2-3 AVF, 2-3 AVF, এই তিনটেই একসাথে নেগেটিভ হবে। বোঝা গেল? নরমালি 1 ওয়েভ থাকে এরকম, 2 ওয়েভ কি এরকম থাকে না, 2 ওয়েভে পজিটিভ থাকে, 3 ওয়েভে পজিটিভ থাকে, এভিআরটা নেগেটিভ থাকে, এভিএল পজিটিভ থাকে, এভিএফ পজিটিভ থাকে ইউজুয়ালি। কিন্তু যদি এক্সট্রিম লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হয় তাহলে 2-3 এভিএফ মানে ইনফিরিয়র লিডগুলো উপরের দিকে অ্যাক্সিস, তাহলে ইনফিরিয়র লিডগুলো নেগেটিভ হয়ে যাবে। সো তোমাদের জন্য ফর ইওর লেভেল ইউ ক্যান সে ফর 100% টাইমস কি দিস ইজ আ LAFB মরফোলজি। মরফোলজি টার্মটা ইউজ করবে, কারণ it might not be LAFB for 1 in 1000 কেস, সেটা নাও হতে পারে, সেটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নেই। যদি যে কোনো একটা ইসিজিতে অন্য কোনো অ্যাবনরমালিটি নেই, পিকিউআরএসটি নরমাল আছে, অ্যাক্সেসে গিয়ে দেখছো 2-3 AVF এর নেগেটিভ কমপ্লেক্স আসছে, চোখ বন্ধ করে বলবে
Sir, it is a ECG. It is an ECG of electrocardiogram of left anterior fascicular block. মনে থাকবে একদম, এটা কিন্তু মনের মধ্যে গেঁথে নাও, কারণ এটা খুব কমনলি পাবে তোমাদের বাবা কাকা দাদা আত্মীয় স্বজন প্রায় ইসিজি তোমাদেরকে দেখাতে দেয়। কিছু কিছু যদি না বলতে পারো তাহলে মনে হবে যে কি করে ডাক্তার হলাম, ওরাও সন্দেহ করবে, তখন বলবে হ্যাঁ দেয়ার ইজ LAFB। ইট ইজ ভেরি ট্রিভিয়াল, বাট হ্যাঁ আমরা বলতে পারি যে হ্যাঁ সামথিং উই হ্যাভ পিকড। আচ্ছা, এরপরে লেফট পস্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক, এটা ততটাই রেয়ার যতটা কমন অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক। অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক কেন কমন? কারণ এটা সেপ্টেমের কাছ দিয়ে যায়। তো যখনই ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় সবথেকে আগে কোন হাইপারট্রফিড হয়? ল্যাটারাল ওয়াল এবং সেপ্টাল ওয়াল। তাহলে সবথেকে আগে ডিজেনারেশন বা ড্যামেজ বা এক্সটরশন সবথেকে কোন জায়গাটায় হবে? অ্যান্টেরিয়র ফ্যাসিকুলে। আর সবথেকে লম্বা কোনটা? পস্টেরিয়রটা তো এই, অ্যান্টেরিয়রটা তো এই, তারপরে এই, তাহলে লম্বা কোনটা? অ্যান্টেরিয়র। যে যত বেশি লম্বা হবে তার তত বেশি ড্যামেজ হওয়ার চান্স থাকবে, তাই না? as simple as that। তো সেক্ষেত্রে এর লেফট অ্যান্টেরিয়র ভেসিকুলার ব্লক যতটাই কমন, লেফট পস্টেরিয়র ব্লক ততটাই আনকমন। তো এটা তোমরা স্কিপ করতে পারো, এর কি সব হেনা ফাইন্ডিং আছে, এগুলো নিয়ে তোমাদের মনে রাখার দরকার নেই। এরপরে আরবিবিবি, এটা তোমাদেরকে জানতে হবে। এটা কেন জানতে হবে? পেশেন্ট যখন তোমার কাছে আসে তো কোনো না কোনো অসুখ নিয়ে আসে, তাহলে পেশেন্টের মধ্যে মোস্ট কমন ব্লক হলো লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক। এবারে কমন পপুলেশন, ধরো না এখানের মধ্যে পেশেন্ট রোগী অরোগী নির্বিশেষে সবার যদি আমরা ইসিজি করি তাহলে মোস্ট কমন ব্লক কোনটা পাবো? আরবিবিবি পাবো। আরবিবিবি ইন জেনারেল পপুলেশন 0.4 to 1% পপুলেশনে আমরা আরবিবিবি পেতে পারি। এটা পপুলেশন বিশেষে ভ্যারি করে, ইন্ডিয়ানদের এক, অন্য এথনিসিটিদের এক। তাহলে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লকটা অনেক ক্ষেত্রে নর্মাল পপুলেশনেরই থাকে এবং এটাতে খুব একটা কিছু আহামরি যায় আসে না। কারণ কেন? রাইট বান্ডল ব্রাঞ্চ যদি ব্লক থাকে তাহলে কেন আহামরি যায় আসে না? প্রথম কথা হলো লেফট ভেন্ট্রিকল সিস্টেমের সার্কুলেশনটাকে ম্যানেজ করে দিচ্ছি। দ্বিতীয় কথা হলো লেফট ভেন্ট্রিকল মেইন চাঙ্ক অফ মাস, সেটাতে আমরা সাপ্লাইটা ঠিকঠাক দিয়ে দিতে পারছি। তৃতীয় কথা হলো লেফট ভেন্ট্রিকল হলো একটা হাই প্রেসার সিস্টেম, সেখানে যদি কোনো ঢিলঢাল থাকে তাহলে সিমটমস হবেই, পেশেন্ট অসুস্থ হবেই। কিন্তু রাইট ভেন্ট্রিকল কি স্মল মাস, লো প্রেসার সিস্টেম, ও যদি একটু ডিলে তো পাম্প হয়, যদি জাস্ট পাম্প হয় দ্যাট ইজ মোর দ্যান এনাফ টু সার্ভাইভ। জাস্ট ওকে লো প্রেসার একটা পালমোনারি সার্কুলেশনে ব্লাড ছড়িয়ে দিতে হচ্ছে, তাহলে ওর খুব একটা বেশি দায়িত্ব নেই। সেই কারণে যদি ওটা একটু ফিউজ থাকে কোনো অসুবিধা নেই, ঠিক কাজ চলে যাবে। নর্মাল পপুলেশনের ওই কারণে আমরা আরবিবিবি পাই। তাহলে অনেক ক্ষেত্রেই তোমরা দেখবে, এবার আরবিবিবিতে সব থেকে যেটা ফ্রাইটেনিং হয়, কিউআরএস কমপ্লেক্স আমরা তো পড়েছি নর্মাল সরু 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 ন্যারো হয়, এবারে আরবিবিবিতে পাতলা ওয়াইড এন্ড হয়। তো সেই কারণে যে কোনো এমবিবিএস স্টুডেন্ট যখন ইন্টার্নশিপে যাই আরবিবিবি দেখতে পাই ঘাবড়ে যাই, এ বাবা তোমার তো এত বড় বড় চওড়া চওড়া কিউআরএস কমপ্লেক্স। বাট ইট ইজ অ্যাবসলিউটলি নর্মাল, মে বি নর্মাল, নট অলওয়েজ নর্মাল। বাট যদি না আর কোনো প্যাথোলজি থাকে তোমরা ডেফিনেটলি একটা ইকো করাতে পারো। যদি না আর কিছু প্যাথোলজি থাকে আরবিবিবি নিয়ে মাথা কামানোর কিছু নাই। তাহলে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক হয়েছে, তার মানে কি ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশনটা কোন দিক থেকে স্টার্ট হচ্ছে বলো? লেফট সাইড থেকে স্টার্ট হচ্ছে। তাহলে লেফট সাইডের লিড গুলোতে সিগনিফিকেন্ট অ্যাবনর্মালিটি সেরকম কিছু পাবো না। কি পাবো? জাস্ট ওয়াইডেনিং পাবো। ইন জেনারেল ওয়াইডেনিং তো হচ্ছে, সেই কারণে ওয়াইডেনিং পাবো। তাহলে সিগনিফিকেন্ট অ্যাবনর্মালিটি কি পাবো? খরগোশের কান, যখনই কোনো বান্ডল ব্রাঞ্চ ব্লক হয় তখন আমরা খরগোশের কানের মতো দেখতে পাই, এম প্যাটার্ন বা ডাব্লিউ প্যাটার্ন বলি, এম প্যাটার্ন আর এস আর প্যাটার্ন। তাহলে এই যে খরগোশের কানগুলো তাহলে কোন দিকটাই পাবো? লেফট ভেন্ট্রিকুলার লিড গুলোর দিকে না রাইট ভেন্ট্রিকুলার লিড গুলোর দিকে? রাইট ভেন্ট্রিকুলার লিড কোনটা? V5 V6 না V1 V2? রাইট ভেন্ট্রিকুলার লিড তোমরা বলো, বুঝতে পারছো তো সব? V1 V2। তাহলে V1 V2 তে ওয়াইড কমপ্লেক্স, তার সাথে যদি RSR প্যাটার্ন পাই, যদি খরগোশের কান পাই, তাহলে চোখ বন্ধ করে আমরা কি বলবো? দিস ইজ আ ইসিজি অফ রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। ডায়াগনোসিস করতে কত সময় লাগবে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, as simple as that। চেস্ট লিড দেখলে, চেস্ট লিডে দেখছো V1 V2 তে খরগোশের কান পাচ্ছ, RSR প্যাটার্ন পাচ্ছ, চোখ বন্ধ করে কি বলে দেবে? রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। এবার খালি ওখানে কি থেমে যাবো না, আমাদের অন্য লিডগুলো পরে দেখবো, কিন্তু ফার্স্ট ডায়াগনোসিস আমাদের অলরেডি হয়ে গেল যে এটা আরবিবিবি আছে। হ্যাঁ, যেটা যখন ছোট হবে এখানে আমরা কি লিখবো?
প্রথমের আরটা ছোট বলবো না বড় ক্যাপিটাল লিখবো? এই সিজিটের ক্ষেত্রে প্রথমের আরটা ক্যাপিটাল লিখবো না স্মল লিখবো? স্মল লিখবো। তাহলে আর স্মল আর তারপরে এস তারপরে ক্যাপিটাল আর। যদি উল্টোটা হয় বড় আর থাকে তারপরে ছোট আর থাকে তাহলে বড় আর তারপরে এস তারপরে ছোট স্মল আর লিখবে। এখানে টিপিক্যাল স্মল আর এস ক্যাপিটাল আর এই জিনিসটাই পাওয়া যায়, ঠিক আছে, আর এস আর প্যাটার্ন। এবারে এখানে যখনই তুমি বান্ডল ব্রাঞ্চ ব্লক বলবে, কমপ্লিট বান্ডল ব্রাঞ্চ ব্লক, সেক্ষেত্রে obviously there will be QRS dilation, QRS normal complex, QRS এর ওয়েটটা কত? কেউ 120 বলে, কেউ 100 বলে, কেউ 110 বলে। আমরা ইন জেনারেল 100 মিলিসেকেন্ড ধরতে পারি। যদি তার থেকে কম হয় ইট ইজ ডেফিনেটলি ন্যারো কমপ্লেক্স, যদি 120 এর বেশি হয় ইট ইজ ডেফিনেটলি ওয়াইড কমপ্লেক্স, ঠিক আছে। যদি মোর দ্যান 150 হয় তাহলে ভেরি ওয়াইড কমপ্লেক্স, মানে তখন আরো প্রগনোসিস খারাপ। তো যখনই 120 এর বেশি হবে আমরা মোটামুটি বলে দেবো যে ইট ইজ ওয়াইড কমপ্লেক্স। এবারে তুমি আরএসআর প্যাটার্নই পাচ্ছ, মানে খরগোশের কানের মতোই দেখতে পাচ্ছ, আরএসআর প্যাটার্ন পাচ্ছ V1 এ, কিন্তু ডিউরেশনটা 100 মিলিসেকেন্ড বা 90 মিলিসেকেন্ড বা 110 মিলিসেকেন্ড, তাহলে আমরা সেটাকে কি বলবো? ইট ইজ ডেফিনেটলি আরবিবিবি, বাট ইট ইজ ইনকমপ্লিট আরবিবিবি, ইট ইজ ইনকমপ্লিট আরবিবিবি। স্মল আই দিয়ে তারপরে ক্যাপিটাল আর বি 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 এভাবে লেখা হয়, ইনকমপ্লিট আরবিবিবি। ইনকমপ্লিট আরবিবিবিও প্রচুর পেশেন্টের পাওয়া যায়, 120 কম, ঠিক আছে। ওয়াইড কিউআরএস মোর দ্যান 120 হলে ডেফিনেটলি ইট ইজ ওয়াইড কিউআরএস, এবং তার সাথে যদি V1 এ আমরা আরএসআর প্যাটার্ন পাই বা আরআর বা আরএসআর, এই যে এটা যে পুরোপুরি যদি নিচে না নামে বেস লাইনে, তাহলে কি আমরা এস বলতে পারবো? বলতে পারবো না। যদি বেস লাইন থেকে উপরে উঠে যায় তাহলে আর আর প্যাটার্ন বলবো, যদি বেস লাইনের নিচে টাচ করে তখনই আরএসআর প্যাটার্ন বলবো, ঠিক আছে। লেফট সাইডে লিভ ওয়াইড টার্মিনাল ওয়েভ পাওয়া যাবে, দ্যাট ইজ নট সো ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস, ঠিক আছে। আচ্ছা, কখনো কি এটা হওয়া পসিবল যে কোনো পেশেন্টের, আচ্ছা দাঁড়াও, এই পেশেন্টটার কি আছে বলো, তোমরাই বলো, আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি তোমাদের জন্য। এই পেশেন্টের একদম চোখ বন্ধ করে কি বলা যায়? আরএসআর প্যাটার্ন আছে, তার মানে ইট ইজ রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। তার সাথে চেস্ট লিডে কিছু দেখতে পাচ্ছ? লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক। একসঙ্গে দুটো থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। তাহলে দিস ইজ এ ডাবল ডায়াগনোসিস, ইট ইজ, তাহলে এটাকে আমরা কি বলবো? বাই ফ্যাসিকুলার ব্লক। রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক আছে, তার সঙ্গে লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক আছে, সো দিস ইজ নোন অ্যাজ বাই ফ্যাসিকুলার ব্লক। আরবিবিবি কে আমরা দুটো ব্লক, দুটো ফ্যাসিকুল ভাবে, একটাই ফ্যাসিকুল, লেফট বান্ডেলের দুটো ভাগ, তাহলে দুটো ফ্যাসিকুল, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা, তার সঙ্গে যদি আরবিবিবি ব্লক থাকে সেটাকে আমরা বলবো বাই ফ্যাসিকুলার ব্লক, ঠিক আছে। তাহলে এরকম যদি ইসিজি পাও তাহলে এখানে দেখে চেস্ট লিড দেখে যে আমাদের ডায়াগনোসিস হয়ে যাবে সেটা নয়, তার সঙ্গে অবশ্যই লিম্ব লিড গুলো দেখতে হবে। সেখানে যদি নেগেটিভ ওয়েভ পাই তাহলে আমরা সেটাকেও ডায়াগনোসিস করতে পারি লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক প্লাস রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, দুটো মিলে বাই ফ্যাসিকুলার ব্লক। ডায়াগনোসিস করতে পারবে? রিভিশন দিতে হবে, আমি স্লাইডগুলো তোমাদের জন্য কষ্ট করে বানাচ্ছি, ঠিক আছে, রিভিশনগুলো দিতে হবে। কষ্ট বেশি হচ্ছে না, বেশিরভাগ স্ক্রিনশট নিচ্ছি আর গুগল থেকে নিচ্ছি, কিন্তু তোমাদেরকে যাতে চামচ দিয়ে খাইয়ে দেওয়া যায়, ঠিক আছে। তাহলে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক প্লাস লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক, ঠিক। কজ হানা তানা, দিস ইজ বোরিং জিনিস, মনে রাখতে পারো না মনে রাখতে পারো, কেউ জিজ্ঞেস করবে না কি কারণে আরবিবিবি হয়, ঠিক আছে। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এটা খুব ইম্পর্টেন্ট। কেন? এখনই আমরা ডিসকাশন করলাম, লেফট ভেন্ট্রিকল ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট ভেন্ট্রিকল, রাইট। আমাদের যে বাঁচা মরাটা অনেকটাই ডিপেন্ড করে লেফট ভেন্ট্রিকলের উপরে। তাহলে লেফট ভেন্ট্রিকলের যদি ফিউজ হয় তাহলে কিন্তু ব্যাপারটা আইসিইউতে কারেন্ট না থাকার মতো। যদি জেনারেল ওয়ার্ডে কারেন্ট না থাকে চলে যাবে, যদি ক্লাসরুমে কারেন্ট না থাকে চলে যাবে, কিন্তু যদি আইসিইউতে কারেন্ট না থাকে, ভেন্টিলেশন মেশিনে যদি কারেন্ট না থাকে তাহলে একদম পুরো উপরে। তো সেক্ষেত্রে আমাদের লেফট বান্ডেল ব্রাঞ্চটাকে অলওয়েজ নর্মাল রাখতে হবে, প্রকৃতি সেটাই রাখার চেষ্টা করে, কিন্তু বলো বলো লেফট, দেখো বান্ডেল অফ একদম, তাহলে প্রথম ক্লাসে যেতে হবে না, কনফিউশন যখন হয়েছে তখন ক্লিয়ার করতে হবে। এটা হলো বান্ডেল অফ হিট,
সেখান থেকে প্রথমে দুটো ভাগ হচ্ছে, একটা হলো আরবিবিবি রাইট বান্ডাল ব্রাঞ্চ বেরিয়ে যাচ্ছে, আর একটা লেফট বান্ডাল ব্রাঞ্চ, লেফট বান্ডাল ব্রাঞ্চ, শোনো লেফট বান্ডাল ব্রাঞ্চ, তারপরে লেফট ফাস্টিডিয়ার ফ্যাসিকল হচ্ছে, লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকল হচ্ছে। তাহলে যদি আমরা এই লেভেলে দেখি তাহলে তিনখানা ফাংড়ি আছে, তাহলে এই তিনখানা ফাংড়িকে আমরা ফ্যাসিকল বলতে পারি। তাহলে কখনো যদি এটা আর তার সাথে এটা ব্লক থাকে তাহলে সেটাকে কি বলবো, বাইফ্যাসিকুলার ব্লক। সেটা অ্যাকচুয়ালি কি, এটা ব্লক মানে কি রাইট বান্ডাল ব্রাঞ্চ ব্লক, এটা ব্লক মানে কি লেফট বান্ডাল ব্রাঞ্চ ব্লক, সরি লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকল ব্লক, তাহলে আমরা সেটাকে বাইফ্যাসিকুলার ব্লক বলবো। তুমি যেটা বলছো এটা যদি প্লেন এটা হয় তাহলে আরবিবিবি, এলবিবিবি হওয়ার জন্য হয় এটা প্লাস এটা বা এটা ব্লক হতে হবে, টোটাল লেফট সাইডটাই কাট অফ হতে হবে, তখনই আমরা সেটাকে এলবিবিবি বলতে পারবো। আমরা আসছি ক্লিয়ার, এলবিবিবি ডায়াগনোসিস করা খুব সহজ একই রকম ভাবে। তাহলে লেফট বান্ডাল ব্রাঞ্চ ব্লক হয়েছে, তাহলে ইম্পালসটা কোন দিক থেকে আসবে, লেফট ভেন্ট্রিকলে রাইট সাইড থেকে আসবে। তাহলে আমরা কোন ইসিজিতে বেশি চেঞ্জ দেখতে পাবো, যে দিক থেকে আসছে সেটা ইম্পর্টেন্ট না, যে লিডটা ক্যাপচার করছে সেটা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের লেফট সাইডের যে লিড গুলো সেগুলো তো দেখতে হবে, B5 B6 আমরা দেখব, ঠিক আছে। এবং তার সাথে যদি এলবিবিবি ব্লক থাকে তাহলে ডেফিনেটলি देयर উইল বি ওয়াইড কমপ্লেক্স, ইট উইল ডেফিনেটলি বি ওয়াইড কমপ্লেক্স। তাহলে প্রথম ক্রাইটেরিয়া হলো এলবিবিটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে, কারণ এটা প্যাথোলজিক্যালি সিগনিফিক্যান্ট খুব, তাই না। এলবিবিবি থাকলে অনেক কিছু ভাবতে হবে, এটা তখন আর নর্মাল ভেবে এড়িয়ে যাওয়া যাবে না বা ট্রিভিয়াল ভেবে এড়িয়ে যাওয়া যাবে না। V1 এ কি পাবো, সেরকম বিশেষ কিছু পাবো না, কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড থাকবে, তার সঙ্গে একটা ডিপ কিউএস বা আরএস কমপ্লেক্স পাবো, এসটা মেন চাঙ্ক হবে V1 এর। নরমালি এসি থাকে V1 এ, V1 টা বেশিরভাগ তো এসি থাকে, এবার সেটা ওয়াইড এন্ড পাবো। তাহলে বেশি ওয়াইড হলে আমরা অনেক সময় ছোট আরটা দেখতেই পাই না, তখন আমাদের কিউএস কমপ্লেক্স বলি। যেমন এটা ধরো, এটা কিউএক্স কমপ্লেক্স, এটা আরোই কিউএক্স কমপ্লেক্স, এটা ছোট্ট একটা আর আছে, এটা আরএস কমপ্লেক্স। তাহলে এটা নরমালি V1 এ দেখতে পাওয়া যায়। এটা এলবিবি যে কি খুব বেশি আলাদা কোনো ডায়াগনস্টিক ফিচার সেটা বলতে পারবো না, কিন্তু এটা একটা ক্রাইটেরিয়া। V6 এ কি পাবো, দেখো V6 এ কি পাবো, কান, খরগোশের কান। V6 এ কি পাবো, খরগোশের কান। আরেকটা আছে, যখন যেহেতু ভেন্ট্রিকলটা একটা সাইড থেকে অন্য একটা সাইড অ্যাক্টিভেশন হচ্ছে, সেক্ষেত্রে ভেন্ট্রিকুলার ওয়ালের যে অ্যাক্টিভেশন টাইম সেটাও বেড়ে যায়। এই যেখান থেকে শুরু হচ্ছে ওয়ালের অ্যাক্টিভেশন, যেখানে পিক হয়ে যাচ্ছে, এই পুরোটাই তো ডিপোলারাইজেশন। এই লোয়ারটাকে আমরা ডিপোলারাইজেশন বলতে পারি না অতটা, সত্যি কথা বলতে কি, কিন্তু এই যে ইন্ট্রিনসিক ডিফ্লেকশন বলে এইটা, এই টাইমটাও বেড়ে যাবে। onset of intrinsic deflection or R peak time is prolonged more than 0.05 second, ঠিক, মনোপেজিক আর তাহলে মোট কথা হলো, যদি আমরা খরগোশের কান V6 বা V5 এ পাই তাহলে সেটাকে আমরা বলবো এলবিবিবি। 90% ইসিজিতে এই প্যাথোলজিটা পাবে। এগুলো তোমাদের লেভেলে ডায়াগনোসিস করা কঠিন, ইম্পসিবল নয়। যদি দেখো এই যে এটা মাপতে হবে 0.5 মানে কত, এক ঘরের থেকে যদি 1.5 ঘরের বেশি হয়ে যায়, ইসিজিতে যদি 1.5 ঘরের বেশি হয়ে যায় 1.25 ঘর বা মোটামুটি যদি 1.5 ঘরের বেশি হয়ে যায় তাহলে এটুকু ডেফিনেটলি বলতে পারবে যে দেয়ার ইজ সাম সর্ট অফ এলবিবিবি। এবং এলবিবিবি সব থেকে ডায়াগনোসিস করা সহজ, এখানে দেখে কমপ্লেক্স মনে হচ্ছে, কিন্তু এলবিবিবি ইসিজি তোমার চোখের সামনে ফেললেই তুমি প্রথমে বলবে আচ্ছা এটা তো একটা এলবিবিবি আছে, তার সাথে কি আছে এবার আমরা দেখি। কেন সহজ এবার বলছি, তো একটা ডিপ কিউএক্স কমপ্লেক্স আমরা পাচ্ছি কি না। এই যে এইগুলো পুরো ইসিজির যে ন্যারো যে ছোট ইসিজি গুলো পুরোটাকে একদম পাতলা করে দেয়, মানে এই লম্বা লম্বা, এই লম্বা 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 লম্বা, এটা আরো বেশি ওয়াইডেন থাকে, আরো বেশি ওয়াইডেন থাকে। এখানে যতটা পাচ্ছ টিপিক্যাল এইরকম বড় বড় যখন কমপ্লেক্স থাকবে, ডিপ কিউএস কমপ্লেক্স থাকবে, তখনই তুমি এলবিবিবি সাসপেক্ট করবে, সঙ্গে সঙ্গে তুমি এটা দেখবে। এখানে যদি আরএসআর প্যাটার্ন পেয়ে যাও বা একটু বেশি ওয়াইড, যেখান থেকে শুরু হচ্ছে আর যেখানে গিয়ে টপ হচ্ছে, সেই টাইমটা যদি 0.05 মিলি সেকেন্ড 0.05 সেকেন্ডের বেশি হয় তাহলে আমরা বলে দেব মিলি সেকেন্ড, যেটা বেশি হয় তাহলে আমরা বলে দেব যে দ্যাট ইজ এলবিবি। দেখো প্রথমে এটা এলবিবি টিপিক্যাল এরকম ইসিজি হয়, টিপিক্যাল ইসিজি। তাহলে যে কোনো ইসিজিতে যদি তোমাকে আরো 10খানা ইসিজি আমরা দেখালে হয়তো আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তুমি যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাবে এলবিবি থাকলে সব থেকে আগে তুমি ডায়াগনোসিস করতে পারবে, হ্যাঁ এই তো এলবিবি আছে, কারণ সব পেশেন্টের ইনভেরিয়েবলি একটু এসটি এলিভেশন মনে হবে, এসটি এলিভেশন, আর তার সাথে এরকম ওয়াইড কিউআরএস কমপ্লেক্স পাবো, তার সাথে এখানে কিউএস প্যাটার্ন পাবো, তার সাথে এখানে একটু দেখবো B5 B6 এখানে দেওয়া নাই, এখানে একটা স্লারিং পাচ্ছি এখানে, ঠিক আছে, আপার মার্জিনে কই
এইখানে, হ্যাঁ দেখো এখানে একটা নচ পাচ্ছি, যখনই নচ থাকবে তখনই বান্ডেল ব্রাঞ্চ ব্লক আমাদের কনসিডার করতে হবে। এলবিবিবি ডায়াগনোসিসে কোনো প্রবলেম হবে আর? আমরা এরপরে আরো এক্সাম্পল দেখব, তখন তোমরা ডায়াগনোসিস করবে। V1 V2 তে খরগোশের কান আর বিবিবি, V5 V6 এ খরগোশের কান এলবিবিবি, এটুকু মনে থাকবে তো? এর থেকে বেশি কঠিন তোমাদেরকে দেব না, এই যে কেউ দেবে না বেসিক্যালি। এই যে আরএসআর প্যাটার্নে যে এই যে এটা, এই যে ইন্ট্রিনসিক ডিফ্লেকশন টাইম মোর দ্যান 0.05 সেকেন্ড কেউ দেবে না তোমাদের লেভেল, এমডি লেভেলে দেবে, ঠিক আছে? এলবিবিবি তোমাদেরকে ডায়াগনোসিস করতেই হবে, এখানে কোনো মাফ নেই, ঠিক আছে? চলো, এই হলো মোটামুটি আমাদের ব্লকগুলো আলোচনা, ঠিক? এরপর আমরা অ্যারিথমিয়াতে যাচ্ছি। অলরেডি ডিসকাস করে নিয়েছি অ্যারিথমিয়া দুটো টাইপের, একটা হলো ব্র্যাডি অ্যারিথমিয়া, একটা হলো ট্যাকি অ্যারিথমিয়া। ব্র্যাডি অ্যারিথমিয়া কি কি আছে আমরা অলরেডি অনেকটাই পড়ে ফেলেছি। ব্র্যাডি অ্যারিথমিয়া কি কি আছে এই পেজে আছে। এ গ্রুপের মধ্যে সাইনাস নোড ডিসফাংশন, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, সাইনাস অ্যারেস্টার পজ, সাইনোআর্টেরিয়াল এক্সিট ব্লক, জাস্ট নামগুলো এখন মাথার মধ্যে বসাও, আমরা ডিসকাশন করছি। আর তার সঙ্গে ট্র্যাকি ব্র্যাডি সিনড্রোম, ঠিক? এর পরের পাতা দেখো, খুব মজার জিনিস, সবই তোমার নাম শোনা আছে। এভি কন্ডাকশন অ্যাবনর্মালিটি, এদের আলটিমেটলি হার্ট রেট কমবে। ফার্স্ট ডিগ্রি এভি ব্লক সবসময় হার্ট রেট কমে না, যখন মোর দ্যান 200 মিলিসেকেন্ড হয়ে, সবসময় কমে না, এটুকু জেনে রাখো তোমাদের লেভেলে, অনেক সময় কমে, ঠিক আছে? সেকেন্ড ডিগ্রি এভি ব্লকে ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, মোবিস টাইপ 1 এ ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, মোবিস টাইপ 2 তে ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, এন্ড থার্ড ডিগ্রি এভি ব্লক কমপ্লিট এভি ডিসোসিয়েশনে ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। তো এগুলোকে আলাদা করে ডিসকাশন করার দরকার আছে? দরকার নাই। তাহলে একটা বড় চাঙ্ক আমরা অলরেডি ডিসকাশন করে ফেলেছি ব্র্যাডি অ্যারিথমিয়ার কজগুলো, ঠিক? আমরা বেসিক্যালি আজকে ক্লাসে যেটা আলোচনা করব সেটা হলো গিয়ে এই সাইনাস নোড ডিসফাংশন। সাইনাস নোড ডিসফাংশনের ইসিজিও প্রথম কথা হলো ভেরি রেয়ার। সাইনাস হলো বশ, আমাদের হার্টের মধ্যে মানে ব্রেন ছাড়া সবথেকে আমাদের শরীরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অর্গান হার্ট। হার্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অর্ডারদাতা হেড অফিস এশিয়া নোড। তাহলে বাই ডিফল্ট আমরা যদি অভিযোজনী ভাবি বা কি বলবো সবথেকে যজ্ঞের উদ্বর্তন যে থিওরিটা আছে না, অভিব্যক্তির থিওরি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তো সেই লড়াইয়েও আমাদের এশিয়া নোডকে সব থেকে বেশি সেফগার্ড করতে হবে। তাহলে এশিয়া নোডের ডিজিজ সব থেকে কম হওয়া উচিত, এবং সত্যিকারেরই তাই কন্ডাকশন সিস্টেমে এশিয়া নোডের ডিজিজ সব থেকে কম। এশিয়া নোড যদি ডিসফাংশন হয় তাহলে ইট ইজ আ গন কেস, নিয়ারলি, নট অলওয়েজ নিয়ারলি, কারণ বাদ বাকি নিচের সিস্টেম তো আছে, তারা অনেক সময় আপার হ্যান্ড নিয়ে নেয়। তবে এশিয়া নোডের ডিজিজ ইন জেনারেল বাই ডিফল্ট অনেক কম। সেই কারণে ইসিজি যদি বলাবাটকে আমরা পেয়ে থাকি, তোমাদের যদি ভাগ্য খারাপ থাকে তাহলে হয়তো দিয়ে দেবো, আদারওয়াইজ ইসিজি এশিয়া নোডের ডিসফাংশনের ইসিজি তোমাদেরকে আমরা দেবো না, ঠিক আছে? তবুও পড়তে হবে, ঠিক আছে? কারণ শর্ট নোট পড়ে সিক্স সাইনাস সিনড্রোম। সিক্স সাইনাস সিনড্রোম হলো একটা ব্রড টার্ম, যে কোনো ইসিজিতে যে কোনো কন্ডাকশন সিস্টেমের যে কোনো অসুখ যদি এশিয়া নোডকে ব্লক করে সেটাকে আমরা ইন জেনারেল সিক্স সাইনাস সিনড্রোম বলি। মানে সাইনাস নোডটা সিক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এটা কতটা বেগ টার্ম, আজকে আমার শরীর খারাপ স্যার, আমি ক্লাসে আসিনি, কতটা বেগ টার্ম, কি শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে না পায়খানা হয়েছে না কি হয়েছে, ব্রেকআপ হয়েছে, কত কিছু ব্যাপার হতে পারে। তো সেক্ষেত্রে ইট ইজ নট সামথিং পিন পয়েন্টেড। ইন সিমিলার ওয়ে সিক্স সাইনাস সিনড্রোম একটা ভেরি ভেগ নেম, যে কোনো কারণে যদি এশিয়া নোড অসুস্থ হয়ে যায়, বি ইট ইনফেকশন, কি কি ইনফেকশনে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, অ্যাটলিস্ট একটা ডিজিজের নাম বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফেক্টিভ কি ডিজিজের নাম কি? হ্যাঁ হ্যাঁ, না ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস হতে পারে ডেফিনেটলি, না কোন একটা অর্গানিজমের নাম আছে যে এসএনও ডিসফাংশন করে? টিউবারকুলোসিস করতে পারে, আর লেজিওনেলা করতে পারে, রিকেটসিয়াল ডিজিজ করতে পারে। হ্যাঁ টিউবারকুলোসিস করে, ইন্ডিয়াতে করে, রেয়ারলি করে, ঠিক আছে? তাহলে ইনফেকশনের জন্য হতে পারে, কোনো ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে, বা কোনো ইনফিল্ট্রেশনের জন্য হতে পারে, কোনো অটোইমিউন কন্ডিশনের জন্য হতে পারে, যে কোনো কারণে যাই কোনো কারণে হোক যদি এশিয়া নোড সিক হয় তাহলেই তার ফিচার্স গুলো আসবে। এশিয়া নোডের কি কাজ? হেড অফিস, সবথেকে বড় অফিস, সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু কাজ একটাই, অর্ডার করা, ইম্পালস জেনারেট করা, ফায়ার করা, ঠিক আছে? ইট ইজ জাস্ট লাইক দ্য এইচআর ম্যানেজার, একটাই কাজ করে, কাউকে ফায়ার করা কাউকে হায়ার করা,
তো ইম্পালস জেনারেট করা এবং ফায়ার করা, একটা নির্দিষ্ট রেটে ফায়ার করে, একটাই কাজ। তাহলে 6 সাইনাসের সিমটমসে কি হবে? একটাই হবে যে এসো নোড কাজ করতে পারছে না। এবার এসো নোড আমাদের তরফ থেকে ব্রড ভিশনে মনে হতে পারে একটা ছোট্ট জায়গা, কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলে এসো নোডেরও টেরিটরি সেন্টার আলাদা আছে। সেন্টারের যে পার্ট মেন যে ইম্পালসটা জেনারেট করছে, সে হেড অফিসে একটা বিশাল বড় ঘরের মধ্যে একটা টেবিলে বসে আছে, ইম্পালসটা প্রপাগেট হচ্ছে তার পেরিফেরিটা দিয়ে, এসো নোডের পেরিফেরিটা দিয়ে। এই ডিস্টিংশন গুলো কেবলমাত্র ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডিতেই পাওয়া যাবে, আমাদের ইসিজিতে আমরা কখনোই আলাদা করতে পারবো না। মোটা মোটা জিনিসগুলো এসো নোড কাজ করছে না করছে না জাস্ট এটুকুই আমরা বলতে পারবো, কিন্তু ওর মধ্যে অফিসের বস অর্ডার করেছে কিন্তু অফিসের বাইরে আসছে না, নাকি অফিসের বসই অর্ডার করছে না, সেটা আমরা বাইরে থেকে কিচ্ছু বুঝতে পারবো না ইসিজি দেখে। সেটা আমাদের তখন ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করতে হবে, তাতেও সবসময় বোঝা যায় না, ঠিক আছে? কিন্তু আমাদের নামগুলো টার্মিনোলজি গুলো জেনে নিতে হবে। দেখা যাক কি কি টার্মিনোলজি আছে। আচ্ছা, আমরা এখানে একটা সামারি আছে, এটা আমরা আচ্ছা প্রথমে এটা বলে দিই। তাহলে কি কি ডিজিজ হতে পারে? এটা হলো সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, নরমাল সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, যেটা যে কোনো হাঁটা গোট্টা লোক, যে রেগুলার জিম করে, যে অ্যাথলিট, তার হতে পারে। সেটা অ্যাপ্রোপ্রিয়েট সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, যে লোকটা ঘুমোচ্ছে at sleeping condition, normal heart rate 40 to 45, তাহলে এটা তো ব্র্যাডিকার্ডিয়া, ইট ইজ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। সিম্পাথেটিক ড্রাইভ কমছে, প্যারাসিম্পাথেটিক ড্রাইভ বাড়ছে, তাহলে এসো নোডের যে ফায়ারিং রেট সেটা কমছে। কিসের জন্য কমছে? সিম্পাথেটিক ড্রাইভ কমছে বলে, সিম্পাথেটিক ড্রাইভ কমছে বলে। তো সেক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট সাইনাস ব্র্যাডিকার্ডিয়া পাবো। এবারে কোন একটা পেশেন্ট হেঁটে চলে বেড়াচ্ছে বা লিনান্থিন বা ও সমস্ত কিছুই ঠিকঠাক, মানে ওইরকম কোনো ফ্যাক্টর নেই, অ্যাথলিটও না, অথচ তার হার্ট রেট যদি লেস দেন 60 হয়, 50-55 হয়, 50-55 হয় বা 45 হয়, কিন্তু তার সমস্ত কিছু ঠিক আছে, পি ঠিক আছে, কিউআরএস কমপ্লেক্স ঠিক আছে, নর্মাল রিদিম আসছে, সেটাকে আমরা কি বলবো? ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। পিও থাকলে সেটাকে আমরা সাইনাস রিদিম বলবো। এটা একদম মনের মধ্যে ক্লিয়ার করে নাও। If there is P waves, definitely it is sinus rhythm. Sinus rhythm মানে that rhythm which is originated from SO node, সেটাকে আমরা sinus rhythm বলি। তাহলে it is definitely sinus rhythm, it is definitely bradycardia, তাহলে it is sinus bradycardia but it is inappropriate। এই পেশেন্টের বা এই লোকের এত হার্ট রেট লো থাকার কথা না, দৌড়াতে দৌড়াতে হার্ট রেট দেখা যাচ্ছে কত থাকছে? 50, তাহলে definitely it is inappropriate, right? তাই inappropriate sinus bradycardia। সাইনাস ব্র্যাডিকার্ডিয়া না, তোমাকে ইন জেনারেল ব্র্যাডিকার্ডিয়া দেখার জন্য কি দেখবে? কিউআরএস কমপ্লেক্সটাই তো পাসটা তৈরি করে, তাহলে কিউআরএস কমপ্লেক্সের রেটটা ডিসাইড করবে whether it is ব্র্যাডিকার্ডিয়া অর ট্রাকিকার্ডিয়া। কিউআরএস কমপ্লেক্স দেখো এখানে অত ভালো বোঝা যাচ্ছে না, এখানে তুমি বুঝতে পারবে না। সে এখানে হার্ট রেট ইজ 50, সেই হার্ট রেটটা কি দিয়ে মাপবে? আর ইন্টারভাল দিয়ে তো মাপবে। আরটা কার পার্ট? ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশনের পার্ট। তাহলে আমরা ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটি দিয়ে হার্ট রেটটা মাপছি, সেখানে আমরা ডিসাইড করছি যে এটা ট্র্যাকিকার্ডিয়া নাকি ব্র্যাডিকার্ডিয়া। হার্ট রেট লেস দ্যান 60 মানে ইট ইজ ডেফিনেটলি ব্র্যাডিকার্ডিয়া। এবার তারপরে এটা সাইনাস নাকি নন সাইনাস সেটা ডিসাইড করব পিওএফ এর প্রেজেন্স দেখে। যদি পিওএফ থাকে তাহলে ইট ইজ সাইনাস, যদি না থাকে তাহলে ইট ইজ নন সাইনাস বা বিলো সাইনাস। প্রথমটার ক্ষেত্রে দেখো পিওএফ আছে না নেই? পিওএফ আছে, তাহলে ইট ইজ ডেফিনিট সাইনাস। হার্ট রেট লেস দ্যান 60 ডেফিনেটলি ব্র্যাডিকার্ডিয়া, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। পেশেন্ট ধরে নাও 100 মিলিগ্রাম অফ মেটোক্লোপ্রামাইড আছে, বিটা ব্লকার 100 মিলিগ্রাম, তার ক্ষেত্রে পিওএফ থাকবে, কিউআরএস কমপ্লেক্স থাকবে, হার্ট রেট 50, সবকিছু কাজ ঠিকঠাক করছে, কোনো সমস্যা নাই, হার্ট পাম্প করছে ঠিকঠাক, সবকিছু ঠিক আছে, কিন্তু ইজ ইট নর্মাল? ইজ ইট অ্যাপ্রোপ্রিয়েট? নো। বাট ইজ ইট সাইনাস? ডেফিনেটলি। অলদো বিটা ব্লকার কমিয়ে দিচ্ছে কিন্তু এটা তো সাইনাসই, তাহলে ইট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। মনে থাকবে সবার, আমরা প্র্যাকটিক্যালি কেবলমাত্র এই একটা জায়গাতেই পাই বেশি, যে কোনো পেশেন্ট বিটা ব্লকারের থেরাপিতে আছে, যখনই কোনো এমআই এর পেশেন্ট পাবো, যখনই কোনো হার্ট ফেলিয়ার পেশেন্ট পাবো, সেই পেশেন্টের ব্যাকবোন থেরাপি কি? বিটা ব্লকার। সবাইকে আমরা হয় মেটোপ্রোলল, নাই কার্বোডিলল, নাই বিসোপ্রোলল দিয়েই থাকি, যেটা যদি দরকারের থেকে বেশি ডোজেই হয় তখনই ব্র্যাডিকার্ডিয়া পাবো, এবং সেই ব্র্যাডিকার্ডিয়া হবে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। মনে থাকবে? ব্যাস, তাহলে ফার্স্টটা ডিসকাশন হয়ে গেল। দিস ইজ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। কারো কনফিউশন আছে এখানে? কিউআরএস কমপ্লেক্স আর ইন্টারভাল অনেক ওয়াইড, হার্ট রেট নিয়ারলি 45-50,
তাহলে ইট ইজ ডেফিনেটলি ব্র্যাডিকার্ডিয়া। পি ওয়েভ আছে, আছে, সব পি ওয়েভ একই রকম দেখতে দেখতে, পিআর ইন্টারভালে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে সবকিছুই ঠিক আছে, খালি ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে এবং এটা সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, সিম্পল। আচ্ছা সাইনাস অ্যারিথমিয়া কাকে বলে? রেসপিরেশনের সাথে সাথে যে নরমাল আরআর ইন্টারভালে ভেরিয়েশনটা হয়, সেটা পরের ডিসকাশন, অন্য ডিসকাশন, ঠিক আছে। আচ্ছা এবারে সাইনাস পজ। সাইনাস পজ কাকে বলবো? এসও নোড থেকে কোনো অর্ডার আসছে না, আমরা জানি না এসও নোডের ভেতরে বসে অর্ডার করছে না নাকি অফিসের জাস্ট বাইরে অর্ডারই আসছে না, বস হয়তো অর্ডার করেছে কিন্তু অর্ডারটা বাইরে পৌঁছাচ্ছে না, আমরা জানি না। আমরা এটুকু জানি এসও নোড বা তার অফিস থেকে কোনো অর্ডার আসছে না। সেটা যদি কোনো অর্ডার না হয় তাহলে কি হবে? এই 3 দিন আগে একটা অর্ডার এসছে, ঠিক কিউআরএস কমপ্লেক্স এবি নোড দিয়ে পার করে দিয়েছে, একটা ইম্পালস জেনারেট হয়ে গেছে, কোনো অর্ডার নেই, কোনো অর্ডার নেই, গ্রামের রাস্তা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, ফট করে একটা হয়তো অর্ডার আসলো, কিন্তু এই অর্ডারটা এর আগে এসও নোডের কোনো অর্ডার এসছে? ভালো করে খেয়াল করো, এসও নোডের কোনো অর্ডার আছে, পিওএফ নেই, তাহলে এটা কে জেনারেট করেছে? অনেকক্ষণ অপেক্ষা করে করে ভেন্ট্রিকল করলে তো ওয়াইড হবে, ভেন্ট্রিকল করলে তো ওয়াইড হবে, এবি নোড সে করতে পারে আর জাংশন করতে পারে মানে বান্ডল অফ ইচ সে করতে পারে, দিয়ে সে নিজে থেকে ইম্পালস জেনারেট করেছে। সো দিস পজ, এটা একটা পজ, তাহলে দিস পজ ইজ নোন বাই সাইনাস পজ। কেন কি? সাইনাসই নেই, মানে সাইনাস কোনো ইম্পালসই নেই, সাইনাস মানে নাকে সাইনাস ভেবো না। আচ্ছা সাইনাস পজ, এখানেও কি, এখানে কি হয়েছে? এখানেও সাইনাস পজ হয়েছে, সাইনাস পজ হয়েছে। এবার এটাকে আমরা বলছি সাইনোঅ্যাট্রিয়াল এক্সিট ব্লক, মানে অফিসে অর্ডার করে দিয়েছিল কিন্তু অর্ডারটা অফিসের বাইরে আসেনি, ওর মধ্যেই থেকে গেছে। আমরা জানি যে প্রত্যেক দিন অফিসার একটা অর্ডার করে, ঠিক আছে, প্রত্যেক দিনই অর্ডার করে এবং প্রত্যেক দিন সকাল 10টার সময় অর্ডারটা হয়, তাহলে 24 ঘন্টা অন্তর অন্তর একটা অর্ডার আসার কথা। আজকে সকাল 10টার সময় একটা অর্ডার হয়ে গেল, কালকে সকাল 10টার সময় কোনো অর্ডার হলো না, পরশু সকাল 10টার সময় কোনো অর্ডার পাওয়া গেল না, তারপর দিন সকাল 10টার সময় কোনো অর্ডার পাওয়া গেল না, তারপর দিন সকাল 10টার সময় আবার অর্ডার পাওয়া গেল। তাহলে এটুকু আমরা ধরতে পারি যে অফিস হয়তো সকাল প্রত্যেকদিন সকাল 10টার সময় অর্ডার ঠিকই করে দিয়েছে কিন্তু অর্ডারটা অফিসের বাইরে আসে। এসও নোডের যে ইম্পালস জেনারেটিং সেলস গুলো তারা ইম্পালস ঠিকই জেনারেট করছে কিন্তু সেই ইম্পালসটা এসও নোডের যে টেরিটরি তার বাইরে আসতে পারছে না। একটু কঠিন তোমাদের জন্য, জাস্ট এটুকু মনে রেখো, পুরোটাই থিওরি। এবার সেটা আমরা কিভাবে ডিসাইড করব যে ডিউরেশনটা প্রতিদিন সকাল 10টার মধ্যে আসার কথা, তাহলে আমরা চতুর্থ দিনও সকাল 10টাতে ইম্পালসটা পাবো, তাই তো? যদি নিয়ম মাফিক বস প্রতিদিন অর্ডার করে তাহলে সেই একই টাইমে আমরা অর্ডারটা পাবো। ঠিক তেমনি দেখো 840 মিলিসেকেন্ড পরে ইম্পালস আসার কথা ছিল, ঠিক চলে এসছে, তারপরে ইম্পালস আসার কথা ছিল, ইম্পালসটা বাইরে বেরোতেই দেয়নি, অফিসের বাইরেই যায়নি, তারপরে ইম্পালস দিয়েছে কিন্তু অফিসের বাইরে যায়নি, তারপরে ইম্পালস দিয়েছে অফিসের বাইরে যায়নি, তারপরে হঠাৎ করে অফিসের বাইরে চলেছে। এইখানে দেখো কি আছে, পি ওয়েভ আছে, এইখানে কি ছিল? পি ওয়েভ নেই, তার মানে অর্ডারটা এখানে আর ওরা চেপে রাখতে পারেনি, এখানে অর্ডারটা চলে এসেছে। সো দিস ইজ নোন অ্যাজ সাইনোঅ্যাট্রিয়াল এক্সিট ব্লক। তাহলে তোমরা যদি একটা লং স্ট্রিপ দেখো যেখানে কোনো ইম্পালস নেই, কোনো পি ওয়েভস নেই, খালি কিউআরএস কমপ্লেক্স এবং তারপরে হঠাৎ করে কিউআরএস শুরু হচ্ছে, কোনো তার আগে পি থাকছে না, তাহলে দিস ইজ এক্সিট ব্লক। দিস ইজ নট অনলি পজ, ইট ইজ এক্সিট ব্লক, মনে থাকবে এক্সিটটা ব্লক করেছে। যদি পি ওয়েভ না থাকে তাহলে তুমি বলবে এটা সাইনাস পজ। সাইনাস এক ওয়ার্ড এই কোনো ইম্পালস জেনারেট করতে পারছে না। তুমি দেখবে হিসাব করে এটার এক্সাক্ট মাল্টিপ্লিকেশন এটা হচ্ছে না, যদি এক্সাক্ট মাল্টিপ্লিকেশন হতো তাহলে এটাও আমরা সাইনোঅ্যাট্রিয়াল এক্সিট ব্লক বলতাম, কিন্তু যেহেতু এক্সাক্ট মাল্টিপ্লিকেশন নয় সেই কারণে আমরা এটাকে সিম্পল সাইনাস পজ বলবো। তোমরা যদি ভুল করে, তোমরা কি যদি কোনো একটা এমডি মেডিসিনের স্টুডেন্ট ভুল করে এটাকে সাইনাস পজ বলে, তাতে কোনো মহাভারত অশুদ্ধ হবে না, ঠিক আছে, চাপ নেই। খালি এটুকু মনে রেখো একটা লং স্ট্রিপ যেখানে কোনো ওয়েভস নেই সেটাকে আমরা চোখ বন্ধ করে ডায়াগনোসিস কি বলবো? সাইনাস পজ, ঠিক? তাহলে দ্বিতীয় অ্যাবনর্মালিটি অফ এসও নোড আমরা ডিসকাস করে ফেললাম, সাইনাস পজ। এখানে দেখো সাইনোঅ্যাট্রিয়াল এক্সিট ব্লক, পি ওয়েভস আসছে, এখানেও সাইনোঅ্যাট্রিয়াল এক্সিট ব্লক, পি ওয়েভস আছে,
এখানে সাইনাস পজ, কোনো পিওএস নেই, ঠিক। আচ্ছা, জাংশনাল এসকেপ আমরা অলরেডি দেখেছি, যখন কোনো পিওএফ অ্যাক্টিভিটি থাকছে না, কোনো এসএ নোড অ্যাক্টিভিটি থাকছে না, কাউকে তো অপারেটর নিতে হবে, ওপর থেকে কোনো অর্ডার নাই, কিন্তু দেশ তো চালাতে হবে, রাজ্য তো চালাতে হবে, তাহলে কি করব তখন আমরা নিজেরাই চালানোর চেষ্টা করব। কি হয়েছে, জাংশন থেকে একটা রিদম চালু হয়ে যাচ্ছে, বান্ডল অফ ফিস থেকে একটা রিদম চালু হয়ে যাচ্ছে, দিস ইজ নোন অ্যাজ জাংশনাল এসকেপ রিদম। এসকেপ রিদম, এসকেপ মানে ওপর থেকে আর আমরা অর্ডার পাচ্ছি না, সেই কারণে আমরা এসকেপ করে দিয়েছি। আচ্ছা, এবারে লাস্ট, এটা এটা আমরা অনেক সময় পেয়ে থাকি, ট্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়া সিনড্রোম। ধরে নাও কোনো পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, বাট ইট ইজ নট সাস্টেইনড, 10খানা বিট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন করছে, তারপর চুপ করে যাচ্ছে, মানে ওই ফোকাসে আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে না, তারপরে আবার 10খানা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন করছে, তারপরে চুপ হয়ে যাচ্ছে। এবারে এই সেম পেশেন্টের যদি সাইনাস নোড খারাপ থাকে, তাহলে কি পাবো, যে 10খানা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ওয়েভ তারা ট্যাকিকার্ডিয়া করবে, তারপরে কি পাবো, একটা পজ পাবো, কারণ এসএ নোড তো কাজ করবে না। যদি এসএ নোড কাজ করতো তাহলে সেখানে সাইনাস রিদম পেতাম, তাহলে এসএ নোড কাজ করছে না, অথচ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, এবং সেটা নট পার্মানেন্ট, টেম্পোরারি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, টেম্পোরাল, হ্যাঁ, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এখনই ভাববো, কেন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে মানুষ বাঁচে না, তো ওটা লাস্ট টাইম পাবো, ঠিক আছে। যেগুলো বাঁচবে, যেগুলো আমরা ইসিজি করতে পারবো, সেগুলো আগে ভাবি, ঠিক আছে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমরা সুপারভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া করছি, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার পরে ডিসকাশন করব। সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো, ট্যাকিব্রাডি সিনড্রোম। তাহলে কোন একটা সিঙ্গেল ইসিজি রিদমে যদি দেখো 5খানা রিদম আসছে কিউআরএস কমপ্লেক্স, তারপরে পজ, তারপর আবার 5খানা, তারপর আবার পজ, সেই 5খানা রেগুলার হলে ইরেগুলার হলে কিচ্ছু দেখার দরকার নেই, সেটাকে আমরা চোখ বন্ধ করে কি ডায়াগনোসিস করব, ট্যাকিব্রাডি সিনড্রোম। কারণ কি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া অ্যালং উইথ সাইনাস, সিক্স সাইনাস সিনড্রোম, সাইনাসের কোন একটা অসুখ হয়েছে, তার সাথে যে এরাও ধুম মাচাচ্ছে অ্যাট্রিয়া, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য কজ অফ ট্যাকিব্রাডি সিনড্রোম। তাহলে সাইনাস পজ হয়ে গেল, এখানে সাইনোট্রাল এক্সিট ব্লক পিওএব আছে, যেহেতু এটা দেখো দুমদাম 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 বন্ধ, দুমদাম বন্ধ, দুমদাম বন্ধ, এখানে আবার এটা সাইনাস ইম্পালস এসছে, কিন্তু এখানে আবার ট্যাকিকার্ডিয়া হয়েছে, তাহলে যেহেতু ট্যাকিকার্ডিয়া আছে তার সাথে ব্র্যাডিকার্ডিয়া আছে, আমরা এটাকে বলে দেবো ট্যাকিব্রাডি সিনড্রোম। এখানে দেখো লো লো লো, আবার হঠাৎ করে ট্যাকি 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 ট্যাকি, তাহলে ট্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়া সিনড্রোম বা ট্যাকিব্রাডি সিনড্রোম বলি আমরা ইন শর্ট। ওটা তো আমি বলছি না ওই কারণে, হ্যাঁ ওটা দুমদাম, ওটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাক না বা পিএসভিটি থাক না, ট্যাকিকার্ডিয়া আছে আছে, কিন্তু তুমি যদি সৌভাগ্যবশত ইসিজিটা তখন করো যখন ট্যাকিকার্ডিয়া হচ্ছে মাঝে পজ থাকছে, ট্যাকিকার্ডিয়া হচ্ছে তখন মাঝে পজ থাকে, এবং ওইটা তোমাদের এক্সামে আমরা দিয়ে দেবো, বলো এটা কি, তখন তোমাদেরকে বলতে হবে দিস ইজ সিক্স সাইনাস সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ অ্যাট্রিয়াল ওভার অ্যাক্টিভিটি বা অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, দিস ইজ ট্যাকিব্রাডি সিনড্রোম। মনে থাকবে, এগুলো পাওয়ার চান্স পরীক্ষার হলে তোমাদের লেভেলে 1 in 1 লাখ, ঠিক আছে, নো চান্স, কেউ দেবে না পরীক্ষা, ঠিক আছে। হ্যাঁ বাবা, এত তোমরা ভাগ্য সম্পর্কে পেসিমিস্টিক হয়ে গেলে, আচ্ছা এটা এটা কি বলতো, আমি ডায়াগনোসিসটা ছুপিয়ে রাখছি। প্রথমে কিউআরএস কমপ্লেক্স দেখছো মোটামুটি রেগুলার আছে, ঠিক আছে। এবার কিউআরএস কমপ্লেক্সের আগে পিওএফ আছে, পিওএফ নেই, তাহলে এটা কি সাইনাস রিদম নয়, তাহলে সাইনাস রিদম যদি না হয় তাহলে আইদার জাংশনাল রিদম হবে বা ভেন্ট্রিকুলার রিদম হবে। যদি ভেন্ট্রিকুলার রিদম হয় তাহলে কি হবে, ওয়াইড কমপ্লেক্স হবে, তার মানে এটা কি জাংশনাল কমপ্লেক্স, তাহলে এটা জাংশনাল এসকেপ রিদম। কোনো অসুবিধা এটা বুঝতে, কোনো অসুবিধা নেই। পি ওয়েভ দেখবে, অ্যারিথমিয়ার ওয়ান এন্ড অনলি মোস্ট ইম্পর্টেন্ট ওয়েভ ইজ পি ওয়েভ, সব থেকে আগে দেখতে হবে পি ওয়েভ আছে না নাই, তারপর দেখতে হবে ন্যারো কমপ্লেক্স না ওয়াইড কমপ্লেক্স। আমরা লাস্টে খুব সুন্দর করে অ্যাপ্রোচ ডিসকাশন করব। 3টে বেজে গেছে, কি করে হয়, হ্যাঁ দাঁড়া, তাহলে এটা জাংশনাল এসকেপ বোঝা যাচ্ছে তো। এটা কি বলো, এখানে পি ওয়েভ আছে, এখানে পি ওয়েভ আছে নেই, কিউআরএক্স কমপ্লেক্স ওয়াইড, তাহলে এটা একটা এসকেপ রিদম। এটা কোন এসকেপ, জাংশনাল না ভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলার, কারণ কিউআরএস কমপ্লেক্স, আর দেখে নিয়েছো তোমরা, যাও। আচ্ছা এবারে এটা রেটটা বেশি কম আছে, তাহলে এটাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলছি ঠিকই,
কিন্তু যদি রেটটা কোনো রকম ভাবে নিজেদেরকে সেলফ স্টিমুলেট করে অটোমোটিভেটেড হয়ে রেটটা কোনো রকমের 60-এর উপরে করে দিতে পারে, সেটাকে আমরা কি বলবো তখন? অ্যাক্সেলারেটেড জাংশনাল রিদম। ঠিক সেম জিনিস ভেন্ট্রিকুলার ক্ষেত্রে হতে পারে, সেটাকে তো আমরা কি বলবো? অ্যাক্সেলারেটেড ভেন্ট্রিকুলার রিদম। ঠিক, দেখো এটা ভেন্ট্রিকুলার এসকেপ হলো, এখানে দেখো রেটটা কিন্তু যথেষ্ট হাই হয়েছে, কিন্তু পি ওয়েভ নাই, দিট ইজ ডেফিনেটলি জাংশনাল রিদম, কিন্তু কিন্তু রেটটাও বাড়িয়ে নিতে পেরেছি, তাই ইট ইজ অ্যাক্সেলারেটেড জাংশনাল রিদম। এখানে একটা মজার জিনিস খেয়াল করো, এখানে কিউআরএস আছে, তার জাস্ট পরে কিন্তু একটা ইনভার্টেড পি ওয়েভস আছে। কেন ইনভার্টেড? মাথা কাটাও, পি ওয়েভসটা ইনভার্টেড হলো কেন? পি ওয়েভ এসএ নোড থেকে এভি নোডের দিকে এইদিকে আসে, জাংশনাল রিদম জাংশনটা এখানে, এদিক থেকে এদিকটা অ্যাক্টিভেট হচ্ছে, ডাইরেকশনই তো উল্টা, তাহলে পি ওয়েভের ভেক্টর কোন দিকে থাকবে? নিচের দিকে, অপোজিট সাইডে। কিউআরএস কমপ্লেক্স হচ্ছে ইউজুয়ালি তার সাথে সাথেই থাকে, কখনো কখনো আলাদা করে দেখতে পাও যদি সৌভাগ্য হয়, যদি এটার উপরে সাবমার্জ করে তাহলে পি ওয়েভ দেখাই যায় না। জাংশনাল রিদম ম্যাক্সিমামের ক্ষেত্রে ইসিজিতে পি ওয়েভ দেখাই যায় না, কারণ যদি দেখা যায় তাহলে দেখবেন নেগেটিভ মানে জাস্ট অপোজিট দিকে থাকছে, কারণ অ্যাট্রিয়াটা নিচের দিক থেকে উপরের দিকে অ্যাক্টিভেট হচ্ছে, নর্মাল পাথওয়েতে হচ্ছে না। ঠিক তেমনি দিস ইজ অলসো ইডিওভেন্ট্রিকুলার রিদম, দ্য ভেন্ট্রিকুলার রিদম, কারণ ওয়াইড কমপ্লেক্স আছে, পি ওয়েভস নেই, কিন্তু যথেষ্ট হার্ট রেটটা 60-এর বেশি, তাহলে ইট ইজ নর্মাল হার্ট রেট, ইট ইজ নট ব্র্যাডিকার্ডিয়া এনিমোর, তাহলে এটা অ্যাক্সেলারেটেড ইডিওভেন্ট্রিকুলার রিদম বা ভেন্ট্রিকুলার রিদম। ইডিও নামটা এসছে স্লো থেকে, তো অ্যাক্সেলারেটেড স্লো ভেন্ট্রিকুলার রিদম তাই বলা হয়, মানে নেগেটিভ পজিটিভ ব্যাপারটা এরকম।